নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। বাহ, তোর ছেলে বৌমা তো একেবারে রাজ্য টোকরে, কি সুন্দর লাগছে পাশাপাশি। উমাদেবীর এই প্রশংসাতে একটু লজ্জাই পেল দৃষ্টি। শুভ যদিও ততটা লজ্জা পায়নি। এইসব প্রশংসা শুনলে ছেলেদের বেশ ভালোই লাগে। শুভর ক্ষেত্রেও ব্যাপারটা তেমন, বেশ মজা লাগছিল প্রশংসা বাক্য শুনে। উমাদেবীর এই বাড়িটা দৃষ্টির শ্বশুর বাড়ির প্রায় কাছাকাছি, তাই বেড়ানোর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছে। শুভ আর দৃষ্টিকে আদর আপ্যায়নের সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে গল্পে মেতে উঠেছে উমাদেবী। আচ্ছা উমা, আমরা তো আছি রান্না করার জন্য। ছেলেটা এরকম হাত পুড়িয়ে রান্না করছে কতক্ষণ ধরে, দেখ তো কেমন লাগে। ছোটুর অভ্যাস আছে রে রান্না করা। হাসতে হাসতে উমাদেবী কথাটা বললেও জয়শ্রী দেবী ঠিক মেনে নিতে পারল না ব্যাপারটা। এটা কোনো কথা হলো? আমরা থাকতে তোর ছেলে একা হাতে রান্না করবে সবার জন্য? তাছাড়া এতগুলো লোকের রান্না করা কি মুখের কথা নাকি রে? ওরে বাবা, তুই কার জন্য এত চিন্তা করছিস শুনি? বড় বড় শেফরাও আমার ছোটুর কাছে রান্নায় হার মারবে। ছোটোবেলা থেকে হস্টেলে মানুষ হয়েছে, এইসব রান্নাবান্নায় ও একাই 100। সত্যি, সেই কবে দেখেছি ছোটুকে। ও যখন মাধ্যমিক দিয়েছিল তখন সে। তারপর তো হস্টেলেই ঘুরে বেড়ালো, বাড়িতে আসলেও দেখাই যায় না তাকে। আমার ছোটু কিন্তু ছোটটি নেই রে, আর অনেক বড় হয়ে গেছে সে এখন। অনেকক্ষণ ধরেই মায়ের পাশে বসে বসে এই মহান ছোটুর গল্প শুনে যাচ্ছে আহেলি। দাদাভাই আর বৌমণি ওরা বসার ঘরে, ওখানে আরও সবাই আছে। এদিকে আহিলি ওর মায়ের সঙ্গে উপমাসির ঘরে এসেছে। তখন খানিকটা নিজের ইচ্ছেতেই এসছিল, কিন্তু এখানে আসার পর থেকে এই একই গল্প শুনে বারবার মনে হচ্ছে যে কেন আসলো। আসার পর থেকেই একটা ছেলের গুণকীর্তন শুনে যাচ্ছে। উফ, বিরক্তিকর লাগছে। কি না সে সবার জন্য নিজের হাতে রান্না করছে, তাই তার এত প্রশংসা। কই, একটা মেয়ে তো এমনিই এই কাজগুলো করে, তখন তো তার এত প্রশংসা কেউ করে না। ছেলে বলেই একেবারে সব আলাদা নিয়ম নাকি? যত সব। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে ওই না দেখা লোকটাকে 2-4 কথা শুনিয়ে দিল আহিরি। না, এখানে বসে আর গুণ কীর্তন শুনে লাভ নেই। আমি বৌমণিদের কাছে গিয়েই বসি। মা, বলছি কি, তোমরা গল্প করো, আমি বৌমণির কাছে গেলাম। কথাটা বলেই তাড়াতাড়ি মা মাসির গল্পের জায়গা থেকে বেরিয়ে এলো আহিরি। ছোটু, ছোটু, ছোটু। বাবারই বাবা, রান্না করে যেন একেবারে মাথা কিনে নিয়েছে। নিজের মনে গজগজ করতে করতে আসতে গিয়ে কখন যে সামনের লোকের সঙ্গে ধাক্কা খেয়েছে, সেটা ধাক্কাটা খাওয়ার পর মাথায় লাগতেই টের পেল আহেলে। এ ধাক্কা আবার যে সে ধাক্কা না, একেবারে মাথায় মাথায় ধাক্কা। আউচ! দেখে চলতে পারেন না? মাথায় যে জায়গাটা লেগেছে সেখানটা ধরে সামনের লোকটাকে না দেখেই কথাটা বলে উঠল আহেলে। সে তো আপনিও দেখে চলতে পারতেন। অবশ্য আমারই ভুল, আপনি আর কী করে দেখিবেন বলুন? যে 4 চোখ থেকেও দেখতে পায় না তাকে কি আর বলবো? 6টা চোখ তো আর এখনও আবিষ্কার হয়নি, হলে আপনাকে বলতাম। এতক্ষণে সামনে থাকা লোকটাকে ভালো করে খেয়াল করলো আহেলি। এত কিছু হয়ে যাওয়ার পরেও মুখে হাসি নিয়ে কথা বলছে। একটা মেয়েকে ধাক্কা দিয়ে এখন আবার হাসছে। অদ্ভুত তো, অসভ্য লোক একটা। ওই লোকটার কথা আর কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি ওই জায়গাটা ছেড়ে চলে গেল আহেলি। এই যা, আপনার নামটাই তো শোনা হলো না। ম্যাডাম, আপনার নামটা যদি একবার বলেন। জানি না। জানি না? ইন্টারেস্টিং নাম তো। এই যে এখানে এসে তো একেবারে শোনায় সোহাগা ব্যাপার। দৃষ্টির কানের কাছে এসে শুভ যে কেন কথাটা বলল সেটার মানেই বুঝতে না পারে একটু গোল গোল চোখে শুভর দিকে তাকালো দৃষ্টি। মানে কি বলছো তুমি? এই যে মাসিমণি তখন কত সুন্দর প্রশংসা করলো বলো তো। দৃষ্টি আবারও লজ্জায় রাঙা হয়ে যাওয়া মুখটা দেখে শুভ খানিকটা ইচ্ছে করেই বলল, সে তো আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে পাশে আছে বলল। খুব না, তুমি শুধু একাই সুন্দর বুঝি? তার মানে মেনে নিচ্ছ তো আমি সুন্দর? দৃষ্টি এবারে একটু ফ্যাসাদেই বলল, এই ছেলেটার সামনে যে কোনো কথা বলার আগে না 100 বার ভাবতে হবে, না হলে কোন কথার কি মানে বের করে দেয় বোঝা মুশকিল। কি গো, বললেন না তো? আমি না একটু আসছি। মা কোথায় গেলেন? ব্যাস, এখন আর দৃষ্টিকে পাইকে। যত তাড়াতাড়ি সম্ভব শুভর পাশে থেকে ছুটে পালালো মেয়েটা। আজকে রান্নায় রয়েছে এই নীলাভ স্পেশাল চিকেন বিরিয়ানি। খেয়ে দেখো তো শুভদা, কেমন বানালাম। নীলাভ ওরফে ছোটুর কাছ থেকে এরকম একটা কথা শুনে শুভর বেশ এক্সাইটেড হয়েই ওর দিকে তাকালো। সে কি বলছো নীলাভ, রান্নাটা তুমি করেছো? শুভর কথা শুনে নীলাভ ছেলেটা একটু ভাব নিয়েই হ্যাঁ সূচক সম্মতিটা জানালো। তুমি বিরিয়ানি রান্না করতে পারো?
আমাদেরও একটু শিখিয়ে দিও তো ভাই। আমি আর আহিলি সকালবেলাতে এই বিরিয়ানি শেখার প্ল্যান করছিলাম। অবশ্যই শেখাবো মামনি, কিন্তু আহেলিটাকে, মানে আমি আবার লোককে না চিনলে তাকে কিছু শেখাই না। আহেলি তো আমার বোন, এই যে এই হলো আমাদের আহেলি। আহেলির দিকে দেখেই নীলাভকে কথাটা বলল দৃষ্টি। ও, ওনার নাম তাহলে আহেলি, জানি না নয়। হঠাৎ করে সবার সামনে নিজের সম্পর্কে এরকম একটা কথা শুনে খেতে খেতে বিষম খেলো বেচারা আহেলি। ওর এই অবস্থাটা দেখে কেউ কিছু বুঝে ওঠার আগে ওর দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল নীলাভ। জল খান ম্যাডাম? ট্রুথ ডেয়ার? না না, ওরকম বাচ্চাদের মতো খেলা আমি খেলবো না, তোমরা খেলো। হ্যাঁ, এলেন আমার কত বড় একজন। শুভ ইচ্ছে করেই যে দৃষ্টিকে কথাটা শোনালো সেটা বুঝলেও আপাতত সেটাকে পাত্তা দিল না দৃষ্টি। এই খেলাটাকে ছোটোবেলা থেকেই ভয় পেয়ে এসেছে মেয়েটা। একবার স্কুলে পড়ার সময় একটু সাহস দেখিয়েই ডেয়ার নিয়েছিল, ব্যাস। তারপর এসেছিল সেই মারাত্মক অ্যাক্টিভিটি করতে দেওয়ার চ্যালেঞ্জ। বলে কিনা ক্লাস টিচারকে গিয়ে বলতে হবে আপনার পড়ানো আমি একটুও বুঝতে পারি না। সেই কথা মতো দৃষ্টি অতি কষ্টে ফ্যাকাল্টি রুমের সামনে পর্যন্ত গেলেও বেচারা কিছুই বলে উঠতে পারেনি। এরকম আবার বলা যায় নাকি? তারপর থেকে নিজের সাহসিকতা আর প্রমাণ দিতে এই ট্রুথ আর ডেয়ার খেলায় কখনো রাজি হয়নি মেয়েটা। আজকে হঠাৎ এতদিন পর এই খেলাটার নাম শুনে ভয়ে ভয়ে বলে উঠছে যে খেলবো না। কোনো খেলাকে ভয় পাই তাই খেলবো না, এটা শুনতে কেমন যেন বাচ্চা বাচ্চা লাগে। তার থেকে এই ভালো যে এটা বাচ্চাদের খেলা, তাই খেলবো না। সেই মতো যুক্তিটাও সুন্দর করে সাজিয়েও বলেছিল দৃষ্টি। তবে শুভ মাঝখান থেকে এসে সব পরিকল্পনায় জল ঢেলে দিল। প্রথমে শুভঙ্করকে একজন অত্যাধিক রাগী মানুষ বলে মনে হতো, তবে আজকাল শুভঙ্করের চরিত্র সম্পর্কে আরও একটি নতুন বিশেষণ যুক্ত হয়েছে দৃষ্টির ডিকশনারিতে। সেটা হচ্ছে ছেলেটা বেশ দুষ্টু। কীরকম মাঝে মাঝেই ওকে অপ্রস্তুতে ফেলে দেয়। ওকে নিয়ে মজা করার একটা সুযোগও ছাড়ে না শুভ। খাওয়া দাওয়ার পর নীলাভ জোড়াজুড়িতে এই খেলার আয়োজন। বলা যেতে পারে প্ল্যানটা ওরই। আর শুভ নীলাভর তালে তালে মিলিয়ে বসে গেছে ট্রুথ আর ডেয়ার খেলতে। শুভর বৌদি শালিনীও বেশ মজার খেলার দলেই নাম লিখিয়েছে। দীপঙ্কর না আসাতে শালিনী একটু বোর ফিল করছিল, আর এই খেলার প্ল্যানটা হওয়ায় এক বাক্যে রাজি হয়ে গেছে। আহেলিও না না করে শেষে কি একটা ভেবে নিয়ে হ্যাঁ বলেই দিয়েছে। মুশকিলটা হচ্ছে দৃষ্টিকে নিয়ে সে কিছুতেই খেলবে না। ও বৌমনি, খেলো না। আরে বাবা, তোমাকে সোজা ডেয়ার দেবো, সব কঠিন ডেয়ার তো তোমার বরের জন্য তোলা আছে। শেষের কথাটা দৃষ্টির খানিকটা কাছে এসে চুপি চুপি করে বলল নীলাভ, যাতে কেউ শুনতে না পায়। ওদিকে ওর কথাটা শুনে কি মনে হতে দৃষ্টি রাজিও হয়ে গেল। আমার বৌমনিকে নিজের দলে টানা, আচ্ছা লোক তো। মনে মনে কথাটা ভাবলেও আপাতত কিছুই বলে উঠতে পারলো না আহিলি। হাজার হোক, কারোর বাড়িতে এসে কথা নেই বার্তা নেই, এভাবে তার ঝগড়া করা যায় না। নাও নাও, এবার বোতলটা ঘোরাও, আর কতক্ষণ ওয়েট করব। শালিনীর তৎপরতায় আপাতত সবাই খেলা শুরু করাতেই মনোনিবেশ করলো। প্রথম টার্ন শালিনী বৌদি, আর প্রশ্ন করবে আহিলি ম্যাডাম। ব্যাস, এই সুযোগটারই অপেক্ষা করছিল আহিলি। বড় বৌদির সারাদিন বৌমনিকে নিয়ে কথা বলা আমি বের করছি, দাঁড়াও। কথাটা ভেবেই একটু ভালো করে বসলো আহিলি। ডেয়ার নেবে তো বৌদি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। দেখো আবার করতে পারবে তো, মাঝপথে পালাবে না তো? এই শোনো, মাঝপথে খেলা ছেড়ে পালিয়ে যাওয়ার মেয়ে এই শালিনী নয়। তুমি বলো কি বলবে? বেশ এই কনফার্মেশনটাই যথেষ্ট। শোনো, তোমার ডেয়ার হলো এখানে সবার জন্য এখন একটু গরম গরম কফি করে আনতে হবে। শীতকালের সন্ধ্যাকালীন আড্ডায় কফিটা জমে যাবে জাস্ট। এরকম একটা ডেয়ার শুনে শালিনী একটু হতবাগী হয়ে গেল। এখন কি সব ভালো লাগে? আবার রান্নাঘরে কি কফি বানাতে হবে? দৌড় বাবা, এখানেও কাজ। কথাগুলো মনে ভাবলেও কিছু করার নেই। বলেছে যখন, তখন তো কথা রাখতেই হবে। তাই আর বেকার বাক্যবায় না করে যাচ্ছি বলে কিচেনে চলে গেল শালিনী। আহিলি যে শালিনীকে জব্দ করতেই কাজটা করেছে সেটা শুভ আর দৃষ্টির কারোরই বুঝতে বাকি রইল না। তুমি না খুব দুষ্টু আহিলি, কি দরকার ছিল দিদিভাইকে এখন কফি করতে বলার? তুমি থামো তো বৌমনি, একটু করুক, না হলে রান্নার যেটুকু স্কিল আছে না সেটুকুও ভুলে যাবে। এতক্ষণ আহিলির দিকে তাকিয়ে বেশ ভালোভাবেই অবজার্ভ করছিল নীলাভ। মেয়েটার বেশ বুদ্ধি আছে বলতে হবে, ইন্টারেস্টিং। চলো চলো, আবার বোতল ঘোরাচ্ছি। ওয়াও, এবারে টানে আমাদের শুভদার বৌমনি। তা কে কাকে প্রশ্নটা করবে শুনি? আমরা ঠিক করব নাকি তোমরা নিজেরাই ঠিক করে নেবে?
নীলাভর কথাতে শুভ আর দৃষ্টি একবার একে অপরের দিকে তাকালো। ওকে দাদাভাই তাহলে প্রশ্নটা করুক বৌমনির উত্তর। ব্যাস হয়ে গেল। এই ভয়টাই পাচ্ছিল দৃষ্টি, এবার না জানি কি প্রশ্ন আসবে। এমনিতেই এসব খেলাকে ভয় পায়, তারপর নাকি আবার শুভ প্রশ্ন করবে। না, তাহলেই হয়েছে। কতগুলো ভাবতে একটা করুণ চোখের শুভর দিকে তাকিয়ে রইল দৃষ্টি। ক্যান ইউ হাগ মি? নিজের দৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দৃষ্টির উদ্দেশ্যে এই ডিয়ারিংটা প্রশ্নই করে ফেলল শুভ। ওয়াও শুভদা, এ তো তুমি পুরো হিরোদের মতন একটা জিনিস চেয়ে বসলে তোমার নায়িকার থেকে। শুভর দিকে তাকিয়ে দৃষ্টি একবার ঢোক গেল। যাও মৌবনি, দাদাভাই কি বলো, মানে কি ডেয়ার দিলে সেটা ফুলফিল করো। আমার মনে হয় বৌমনি আমাদের সামনে দাদাভাইকে জড়িয়ে ধরতে লজ্জা পাচ্ছে। চলুন মিস্টার ছোটু, আমরা বরং অন্যদিকে যাই। আহেলি তো চলে গেল, পিছু পিছু নীলাভও চলে গেল। এবার দৃষ্টি কি করবে? অন্যদিকে শুভ কেমন একটা ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এই এক চাহনিই যথেষ্ট সমস্ত চিন্তা ভাবনাকে এলোমেলো করে দেওয়ার জন্য। দৃষ্টি এইসব ভাবনার ভিড়ে শুভ আবার বলে উঠল, ক্যান ইউ? শুভর ঘোর লাগা চাহনির দিকে তাকালে মুহূর্তের অবকাশে কেমন যেন অবশ হতে শুরু করে দৃষ্টির শরীর মন দুটোই। এই ছেলেটা ম্যাজিক জানে নাকি? বেশ তো হাসি মজায় আনন্দে মেতেছিল ঘরটা, হঠাৎ করে দৃষ্টি কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। এই শীতেও বিন্দু বিন্দু ঘাম এসে জমা হচ্ছে কপালে। শুভ যেন বুঝতে পারল না দৃষ্টির অবস্থাটা। একটু হেসে দৃষ্টির আর একটু কাছে এগিয়ে এলো ছেলেটা। তারপর কানের কাছে ফিসফিস করে কয়েকটা কথা বলে উঠল। খুব কঠিন ডেয়ার দিলাম বুঝি? এটা কি ইম্পসিবল আমার মাই ডিয়ার ওয়াইফের কাছে? ব্যাস এইটুকু কথাই যথেষ্ট দৃষ্টির কপালে থাকা একটু ঘামকে চোখে মুখে ছড়িয়ে পড়ার জন্য। তাড়াতাড়ি করে শুভর দিকে করুণ চোখে একবার তাকালো। কি একটা মনে হতেই মুহূর্তের মধ্যে শুভকে বুকের কাছে মিলিয়ে দিয়ে আবারও মুহূর্তের মধ্যে ছুটে পালালো। ব্যাপারটা কি হলো সেটা শুভর বোঝার আগেই দৃষ্টি এমন একটা কাজ করে বসলো, তবে দৃষ্টির এই ছেলে মানুষিটা ভেবেই হেসে উঠল শুভ। এই বাড়িতে তো তেমন কিছু চিনি না, দাদাভাইদের একা ছেড়ে দিয়ে বেরিয়ে তো এলাম ড্রয়িং রুম থেকে। এবার কোথায় যাব? ছাদে যাব? হ্যাঁ, গুড আইডিয়া, ছাদ থেকেই ঘুরে আসি বরং। কথাটা ভাবতেই ছাদের দিকে পা বাড়ালো আহিলি। উমাদেবীর বাড়িতে আহিলির এর আগে এসে থাকলেও বাড়িতে কোথায় কি আছে তেমন খুঁটিখাটি জানে না। তবে যদিও জানার কথা না, যতবার এর আগে এসেছে মায়ের সঙ্গে এসেছে। চুপচাপ মায়ের পাশে বসেছিল, আবার মা যখন বাড়ি গেছে তখন বাড়ি চলে গেছে। তাই আলাদা করে এই বাড়িটার ঘুরে দেখা হয়নি আহিলি। তবে এই ছাদে একবার এসেছিল, এমনি এক শীতকালের দুপুরে যখন মা মাসি ছাদে এসে তাদের গল্প করা প্ল্যানটাকে বাস্তবায়িত করতে পেরেছিল, তারই অ্যাডভান্টেজ হিসাবে আহিলির দেখা হয়ে গিয়েছিল এই বাড়ির ছাদটাকে। তবে আজকে ছাদে এসে বেশ অবাক হয়ে গেল মেয়েটা। সেদিন যেমন ছাদটা দেখেছিল তার সঙ্গে আজকের বিস্তর ফারাক। ছাদের চারদিকটায় ফুল গাছে ভর্তি, এমনটা আগে ছিল না। গার্ডেনিংয়ের বিষয়ে মা আর মাসির গল্প আহিলের অনেকবার শুনেছে। দুজনে বাগান করাতে প্রবল ইচ্ছে থাকলেও কেউই ব্যাপারটাতে পারদর্শী নয়, তাই কেউ আর কাউকে এ বিষয়ে হেল্প করতে পারেনি। আর দুজনের কারোরই গাছ লাগানোর কাজ যত্ন করা প্ল্যানটা সফল হয়নি। তবে এখন তো দেখতে পাচ্ছি চিত্র একেবারেই আলাদা। মাসিমণির ছাদটা তো রীতিমতো একটা দেখার মতো ছাদ বাগান। মাসিমণি আবার গার্ডেনিং শিখলো কবে? কথাটা মনে হতেই তাড়াতাড়ি ছাদ বাগানের আরেকটু কাছে এগিয়ে এলো আহিলি। কত সুন্দর সুন্দর ফুল গাছে ভর্তি চারদিকটা। এত ফুল দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। একটা গোলাপ গাছের দিকে চোখ যেতেই বুকটা কেঁপে উঠল আহিলি। এইরকম একটা লাল গোলাপ দিয়ে আহিলি একদিন সুজাতাকে প্রপোজ করেছিল। সেই দিনটা আজও আহিলির মনে এই প্রস্ফুটিত ফুলের মতোই জীবন্ত। কি মনে হতে চোখটা সরিয়ে নিয়ে ছাদের একটা পাশে গিয়ে দাঁড়ালো। জীবনটা কেন অদ্ভুত, তাই না? সরল সাধারণভাবে বাঁচতে দেয় না, যেখানে মানুষ জানে তার অজানা কিছুই নেই, না পাওয়া কিছুই নেই। সেই সব ক্ষেত্রে এক্সপেকটেশন নামক শব্দটাই বেকার ব্যবহারই করে না। আর এই এক্সপেকটেশনটাই যেখানে রাখা হয় না, এক্সপেকটেশন নিজেই সেখানে থাকে না, পালিয়ে যায়। বুঝিয়ে দিয়ে যায় যে এক্সপেকটেশন রেখো সব এত সহজ না, সব মানুষ এত সরল না। চোখের কোণটা আজকে এমনি এমনি কেমন ভিজে উঠল। তাড়াতাড়ি হাতে থাকা রুমালটা দিয়ে চোখটা মুছে নিল আহিলি। কিছু মানুষের জন্য কান্নাটা একেবারেই বেকার, এরা এগুলোর মূল্য বোঝে না। ব্যাপারটা জানলেও মন তো আর সব যুক্তিতর্ক বোঝে না,
তাই দু চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে যায় সবার অজান্তে অলক্ষ্যে, কখনো কখনো আবার নিজের অজান্তে। হঠাৎ করে ফোনটা বেজে ওঠায় তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ফোনটার দিকে তাকালো আহিলি। সুজাতর ফোন। রিসিভ করব কি করব না ভেবেও শেষমেশ ফোনটা ধরলো আহিলি। বলো, তুমি কেমন আছো আহিলি? ভালো। আসলে আমি জানি আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো, হয়তো কষ্ট পাওয়া স্বাভাবিক। আমি কিন্তু সবসময় চাই তুমি ভালো থাকো, সেটা আমার সঙ্গে থাকো বা না থাকো। সুজাতার হঠাৎ করে এরকম কথা বলার কোনো মানে খুঁজে পাচ্ছে না আহিলি, আর এসব কেনই বা বলছে। আমি বুঝতে পারছি না তুমি এই কথাগুলো কেন বলছো। আমি জানি তোমার মন খারাপ আহিলি, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি ভেবে দেখো এটা হলে আমাদের দুজনের জন্যই ভালো। আমি তোমার ভালো চাই আহিলি, আর ভালো চাই বলে আমি এই ডিসিশনটা নিয়েছি। তুমি আমার সঙ্গে থাকলে আমি তোমাকে সেভাবে সময় দিতে পারবো না, তাতে আমাদের সম্পর্কটা আরও তিক্ততায় পরিণত হবে, তার থেকে এই ভালো। সুজাতার কথাগুলো যতবার শুনছে ততবার যেন মাথাটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে। শেষে আর না সহ্য করতে না পারে ফোনটাই কেটে দিল মেয়েটা। হিসেবই হওয়া ভালো, কিন্তু প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে মেপে ঝেপে হিসেবের খাতা কলম নিয়ে বসে সেরকম হিসেবির থেকে একজন বাউন্ডুলে বেহিসাবি লোকই ভালো। খুব রাগ হচ্ছে আহিলি। রাগের বশে আবারও হাতে থাকা ফোনটাকে সামনে ছুঁড়ে ফেলে দিল মেয়েটা। তবে এই শখের ফোনটার ভবলীলা সাঙ্গ হওয়ার আগেই একজন এসে ফোনটা ধরে নিল। আস্তে ম্যাডাম আস্তে, আপনার রাগটা আপনি ফোনটার উপর দেখাচ্ছেন কেন? আহেলের মাথাটা এমনিই গরম, তার উপর এই লোকটার এই এক্সট্রা পাকামিটা একদম সহ্য হচ্ছে না। ওনাকে তো আমি একটা কথাও বলিনি আমার ব্যাপারে, কথা বলা মানেটা কি? দেখুন ফোনটা আমার, ভেঙে গেলে আমার যাবে, আপনার আবার কি? এই রে, বাবাকেও রেহাই দিলে না যে? না না, আমার বাবার কিছু না, ইনফ্যাক্ট আমারও কিছু না, সবটাই আপনার লস। রাগের মাথায় যে কী বলে ফেলেছে অত ভেবে চিনতে পারেনি, তবে ব্যাপারটা বুঝতে পেরে একটু লজ্জাতেই পড়ল মেয়েটা। ফোনটা দেখে তো বেশ দামি মনে হচ্ছে, তাই ফোনটা ভেঙে গেলে নতুন ফোন তো সেই বাবার টাকাতেই কিনতে হবে। যতটা শুনেছি তাতে তো আপনি এখনও স্বাবলম্বী নন, মানে রোজগারপাতি তো করেন না, বাবাই ভরসা। তা বাবার টাকা এভাবে নাই বা নষ্ট করলেন? আপনি আমার বাবাকে তুলে কথা বলছেন, অদ্ভুত মানুষ তো আপনি। যাক বাবা, আপনার বাবা বাবা, আর আমার বাবা বুঝি বাবা নয়? আহিলির কথাটাকে শেষ করতে না দিয়ে ওর দিকে তাকিয়ে একটা জিজ্ঞাসু দৃষ্টিতে অতি স্মার্টনেসের সঙ্গে প্রশ্ন করল নীলাভ। ইস, তখন যে কি বলে ফেললাম, কথাটা ভাবতেই লজ্জায় মাথাটা নিচু করে নিল আহিলি। সেটা অবশ্য নীলাভ খেয়াল করেছে, তবে কিছু বলেনি এর উত্তর হিসেবে, বরং হিসেবের বাইরে গিয়ে একটা একদম অন্যরকম কথা বলে উঠল। গুরুদেব একটা লাইন বলে গেছেন জানেন তো, এই যে, যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। গুনগুন করে গানের লাইন দুটো আওড়াতে আওড়াতে আহিলিকে ছাদে একা ফেলে নিচে চলে গেল নীলাভ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।